নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। কাকদ্বীপ টিভিতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কখনোই এই সোনার বাংলার যে এই পরিবর্তন হবে বা যে বাংলাদেশের 1971-এর পরে যে বাংলাদেশ তৈরি হয়েছিল তার যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে বা আবারও এক টালমাটাল পরিস্থিতি তৈরি হবে, এটা কখনোই কেউ বাংলাদেশের মানুষজন ভাবেনি। কিন্তু এই পরিস্থিতি গত 6-7 মাস চলার পরে কি কি ডেভেলপমেন্ট বা পরিবর্তন আসছে, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে এর পরিসমাপ্তি আসতে চলেছে। গত 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রেস মিটে যে কথা বলেছেন যে তিনি নির্বাচন চান, অতি দ্রুত নির্বাচন করিয়ে এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি চলছে তার অবসান চান এবং তার মাধ্যমে নতুন যে সরকার আসবে সেই সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করে এই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে নতুন যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেটা জনগণের দ্বারা পরীক্ষিত এবং আন্তর্জাতিক সমাজ দ্বারা স্বীকৃত। এই যে সরকার আসবে সেই সরকারের কার্যপ্রণালীর উপর নির্ভর করবে বাংলাদেশের পরিস্থিতি কীরকম হবে আগামী দিনে। শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশবাসীর ভোটাধিকারের মাধ্যমে যে সরকারটা আসবে সেই সরকারই আগামী দিনে বাংলাদেশকে প্রগতি এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এইটাই মতামত তিনি ব্যক্ত করেছেন। কিন্তু আমরা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখি, বর্তমান যে পরিস্থিতি চলছে, যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে যত সময় তিনি ছিলেন বাংলাদেশ জুড়ে একটা যেন যুদ্ধজিগির আর আক্রমণাত্মক যতটা ছিল তার কিছুটা ভাটা বা স্থিতি কিন্তু এসেছে। আমি একেবারেও বলবো না যে বাংলাদেশের পরিস্থিতি একেবারে শান্ত বা সুস্থিত এবং খুব ভালো জায়গায় এসে গেছে, তা কিন্তু নয়। মূল যে পরিবর্তন আছে, ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধ জিগির, আক্রমণ পাল্টা আক্রমণ, মন্তব্য পাল্টা মন্তব্য, বিরোধিতা, এইগুলো যে বাংলাদেশ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছিল তার কিছুটা রেস কিন্তু কমেছে। জো বাইডেন যদি ক্ষমতায় থাকতেন আজকের দিনে হয়তো যুদ্ধের একটা পরিবেশ তৈরি হতো এই দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারতবর্ষের একটি উদ্বেগের জায়গা যে ওখানে 1.5 থেকে 2 কোটি হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের প্রতি যে সীমাহীন অত্যাচার, নিপীড়ন, শোষণ এবং অন্যায় আচরণ চলছে দিনের পর দিন, তার থেকে নিবৃত বা বিরত করার জন্য ভারত সরকার কিন্তু বারবার আবেদন জানিয়েছে এবং ভারতবর্ষ সেই জন্য বেশি উদ্বিগ্ন। যদি এই দেশটি পুরোটাই ইসলামিক কান্ট্রি হতো তবে ভারতবর্ষ কিন্তু এত মাথা ব্যথার কারণ হতো না। কিন্তু যেহেতু সনাতন ধর্মের মানুষ ওখানে বসবাস করে, তাদের জীবন, তাদের সম্পত্তি, সব তাদের মৌলিক অধিকারকে সুরক্ষিত করার একটা দায় ভারতবর্ষ থাকছে। কারণ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বাণিজ্যিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক, ভাষাগত প্রভূত মিল রয়েছে। তাই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশকে কখনোই আলাদা করা সম্ভব নয়। দেশ হিসাবে আলাদা থাকতে পারে কিন্তু সংস্কৃতিগত, বাণিজ্যগত কখনোই আলাদা করা সম্ভব নয়। এটা বাংলাদেশকে বোঝানো এখন সম্ভব হয়েছে। এটা কাদের দ্বারা হয়েছে? ভারতবর্ষ যে ভাবনার মাধ্যমে বাংলাদেশের সমস্যা সমাধান করতে চেয়েছে সেটা যুদ্ধ নয়, ডিপ্লোমেসির মাধ্যমে বৈশ্বিক প্রেসারের চাপ সৃষ্টি করা হয়েছে ইউনিট সরকার এবং এই সেনাপ্রধানের উপরে। তাই তার কারণে সেনাপ্রধান এই ধরনের একটি বক্তব্য দিচ্ছেন যে অতি দ্রুত নির্বাচন, সেখানে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, সকল দল এখানে অন্তর্ভুক্ত থাকবে। এই সঙ্গে একটি উল্লিখিত বিষয় আর একটি চাপের জায়গায় দর্শক দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি বিবিসি সাক্ষাৎকারে কিছু মন্তব্য করেছেন যে ভারতের অবদানকে অস্বীকার করা আমাদের যাবে না। ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ কখনো উন্নতির শিখরে যেতে পারে না। ভারতবর্ষ সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক, ভাষাগত, যা কিছু সম্পর্ক, ব্যবসায়িক, সব কিছু বাংলাদেশ হিতে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষ যেভাবে পাশে রয়েছে সব ক্ষেত্রে ভারতবর্ষ থেকে সুসম্পর্ক বজায় রাখলে বাংলাদেশের মঙ্গল, তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এটা বিলম্বিত বোধোদয়, এই বোধোদয় কিন্তু একভাবে আসেনি। ইউনূস যে ক্ষমতায় এসছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই মৌলবাদ, এই ছাত্র আন্দোলন যেটা হয়েছিল,
একটা ব্লুপ্রিন্ট, একটা পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু এই ইউনিস সাহেব ক্ষমতা এসেছিলেন। কিন্তু এখানে আজকে তার বোধোদয়ের কারণটা কি? আরও তিনি মন্তব্য করছেন এটা হচ্ছে চাপের কারণ। বৈশ্বিক চাপ তৈরি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্ব থেকে প্রবল চাপ তৈরি হয়েছে যে আপনি যদি নির্বাচন করুন, না হলে আপনি কিন্তু সরে যেতে হবে আপনার। তাই আপনার যে নোবেল জয়ী তকমা রয়েছে, আপনার যে সম্মান রয়েছে, সেটা কিন্তু আর বজায় থাকবে না। দেশ ছেড়ে আপনি পালিয়ে যেতে বাধ্য হবেন, না নির্বাচন করিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি সসম্মানে চলে যাবেন। সেই দুটো পন্থাকে ওনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, যে কোনো একটা প্রস্তাব তাকে বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। তিনি নির্বাচনের পন্থাটা বেছে নিয়েছেন, তাই এই ইউনিস সাহেবের মতামতের পরিবর্তন হয়েছে। তিনি আরেকটি মন্তব্য করছেন যে কিছু জায়গা থেকে ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছিল। কোন জায়গা, কারা করছিল, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। কিন্তু এই মন্তব্যের কারণেই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা অবনতি চলছে। এবং তিনি এও দাবি করেছেন যে ভারতবর্ষ সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ হয়নি যে একেবারে সম্পর্ক তলানিতে পৌঁছে গেছে, একদম খারাপ হয়ে গেছে, তা কিন্তু নয়। আবার এই সম্পর্ক রাব উঠতে পারে। তবে ভারতবর্ষ সম্পর্কে যে ধরনের মন্তব্য বা যে ভাবনা প্রকাশ করা হয়, এক প্রকার শত্রুর তালিকায় রাখা হয়েছে, সেই জায়গা থেকে সরে এসে মিত্রতার সম্পর্ক স্থাপন করে যদি বা ভারতের সঙ্গে মৈত্রী বন্ধন এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করা যায় আগামীতে, তবেই বাংলাদেশের মঙ্গল। এই যে বিলম্বিত বোধোদয়, অনেক দেরি করে হলেও বুঝতে পেরেছেন, না বোঝানো হয়েছে, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। এই রকম পরিবেশ বা এই যে তার যে মনের ভাবনা, তিনি কি এতদিন আগস্ট থেকে সরকারের প্রধান হিসাবে রয়েছেন, তাকে বোঝানো হয়েছে বিশ্ব রাজনীতির জায়গা থেকে। এখানে প্রেসার পলিটিক্স তৈরি করা হয়েছে। এখানেই বলবো জয়শঙ্কর, অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীজির একটি জয় আমরা দেখতে পাচ্ছি। এবং ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, যিনি প্রস্তাবিতভাবে প্রস্তাব দিয়েছেন আমার কার্যকালের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, প্রত্যেকটা কিছু হবে ডিপ্লোম্যাসি, যে কোনো সমস্যা হলে তার সমাধান হবে কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। তিনি এই মতামত ব্যক্ত করেছেন। তাই জো বাইডেন যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সম্পর্কের স্থিতিশীলতা এসছে, একদম পরিবর্তন হয়নি। এখনও সেখানে অন্যায় চলছে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু সবটুকু তো একেবারে পরিবর্তন করানো যাবে না সঙ্গে সঙ্গে। এখন ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে বা এটা করতে চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগকে অ্যাসিড টেস্ট নিতে হবে জনগণের কাছ থেকে, যে আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে কতটা জনপ্রিয়তম রয়েছে বা জনপ্রিয়তা এখনও রয়েছে তার, সেই দায়িত্বটা তাদের কাঁধে নিতে হবে এবং আগামীতে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করে মানুষের দয়া বা মানুষের সমর্থন তাদের আদায় করতে হবে। এটা চাইছে ভারত সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সব কূটনৈতিক প্রয়াসের তথ্য তো আর মিডিয়াতে আসে না, কিছু প্রেসার পলিটিক্স কিন্তু এভাবে তৈরি হয় যেটা অন্তরালে থেকে যায়, কিন্তু তার বাই প্রেসার চাপ অনেকটা বেশি। এখানেই একটি মন্তব্য করছি দর্শক, যে আগামীতে আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে যখন মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা বিবিসি সাংবাদিক প্রশ্ন করেন, তার উত্তরে তিনি বললেন যে সকল রাজনৈতিক দল যদি মনে করে অবশ্যই লড়বে, মানে তিনি এখনও শিওর নন। তবে মূলত তার ক্ষমতা আরোহণ বা ক্ষমতায় আসা যাদের উপরে নির্ভর করে হয়েছে, তিনি তাদের উপরে মতামত ছাড়ার ভারটা দিয়ে দিচ্ছেন। তবে এইটুকু ব্যক্তিগত জায়গা থেকে বা ধারণা করে বলতে পারি, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অবশ্যই লড়বে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে বিশ্বে
এই নির্বাচনে, বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তাই ব্যক্তিগত ধারণা থেকে বলতে পারছি, আওয়ামী লীগ আগামী যে নির্বাচন আসছে ডিসেম্বরের আগেই সেই নির্বাচনে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।